জলবায়ু সংকট মোকাবেলায় নতুন অর্থনৈতিক কাঠামো গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার। ধরিত্রী বাঁচাতে কার্বন নিঃসরণ শূন্যে নামানোর তাগিদ। আহতদের দাবি শুনতে গভীর রাতে ছুটে গেলেন 4 উপদেষ্টা। হাসপাতালে ফিরলেন জুলাই অভ্যুত্থানের সেনানীরা। মুখ থুবড়ে পড়েছে কর্ণফুলী টানেল প্রকল্প। আয়ের চেয়ে ব্যয় 4 গুণ, খরচের বিষয়ে তদন্ত চায় সচেতন নাগরিক সমাজ। এবং ডেঙ্গুতে আরও 5 জনের মৃত্যু। সারা দেশের হাসপাতালে রোগীর চাপ, সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। সংবাদে এছাড়াও থাকছে ইয়োগা নিয়ে মোহনা টেলিভিশনের বিশেষ ধারাবাহিক। আজ দেখবেন প্রতিবেদনের 3য় ও শেষ পর্ব। জলবায়ু সংকট মোকাবেলায় নতুন অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ সম্মেলনের সাইড লাইনে এমন আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সভ্যতা হুমকির মুখে পড়েছে। ধরিত্রীকে বাঁচাতে হলে কার্বন নিঃসরণ শূন্যে নামাতে হবে। এমআর আসাদের রিপোর্ট। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের 2য় দিন জলবায়ু ঝুঁকিপূর্ণ 5টি স্বল্পোন্নত দেশের ক্লোজডোর বৈঠকে অংশ নেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপস্থিতিতে বৈঠকে ডক্টর ইউনূস বলেন, জলবায়ু সংকট মোকাবেলায় বিশ্বের নতুন অর্থনৈতিক কাঠামো প্রয়োজন। এর আগে সম্মেলনে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দেন। তিনি বলেন, বর্জ্য ও কার্বন নিঃসরণের মাত্রা নিয়ন্ত্রণে বিকল্প নতুন জীবনধারা নির্মাণ করতে হবে। Our civilization is at a grave risk as we continue to promote self-destructive values. We need to mobilize our intellectual, financial, and youth power to lay the foundation of a new civilization, a self-preserving and self-reinforcing civilization. It will limit consumption to essential needs, leaving no residual waste. This lifestyle will also be based on zero carbon, no fossil fuel, only renewables. সাশ্রয়ী স্বাস্থ্যসেবা ও শিক্ষার প্রভাবে বৈশ্বিক জীবনযাত্রা সুরক্ষিত হবে বলেও মনে করেন প্রফেসর ইউনূস। This will be an economy based primarily on zero personal profit. All that is on social businesses. This social business, is defined as a non-dividend business addressed to solve social and environmental problems. এমআর আসাদ, মোহনা সংবাদ। চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ব্যক্তিদের শান্ত করতে বুধবার রাত 2:30টায় রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতালের সামনে ছুটে যান অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা ও প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন সহকারী। দাবি পূরণের আশ্বাসে প্রায় 13.5 ঘণ্টা পর সড়ক থেকে হাসপাতালে ফিরতে রাজি হয়েছেন আহতরা। এই ব্যক্তিদের কারো এক পা নেই, কেউ হুইলচেয়ারে, আবার কারো চোখে ব্যান্ডেজ রয়েছে। এর আগে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান দেন আহতরা। নিয়মিত লোকসানের শিকার দেশের প্রথম নির্মিত চট্টগ্রামের কর্ণফুলী টানেল, যা থেকে প্রতিদিন টোল আদায় হচ্ছে 10 থেকে 11 লাখ টাকা। রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় খরচ 37 লাখ টাকার বেশি। কিন্তু এর লোকসান নিয়ে প্রশ্ন রয়ে গেছে টানেলে কর্মরতদের মধ্যে। আর দৈনিক কত টাকা খরচ হচ্ছে, বিষয়টি তদন্তের কথা জানায় সচেতন নাগরিক সমাজ। সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। 10,500 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে চট্টগ্রামের কর্ণফুলী টানেল। গত বছরের 29 অক্টোবর যাতায়াতের জন্য এটি উন্মুক্ত করা হয়। সেতু কর্তৃপক্ষের হিসাব মতে টোল বাবদ দৈনিক গড় আয় হচ্ছে 11 লাখ টাকা, অথচ টোল আদায় ও রক্ষণাবেক্ষণ আনুষঙ্গিক কাজে প্রতিদিন ব্যয় হচ্ছে 37 লাখ টাকা।
যা আয়ের চেয়ে 3 গুণেরও কম। প্রত্যাশা অনুযায়ী যানবাহন না চললেও প্রতিদিন প্রায় 26 লাখ টাকা লোকসান হচ্ছে, এমনটা মানতে নারাজ কর্মরতরা। বর্তমানে টানেলে কর্মরত টিসিআর ডিপার্টমেন্টে 52 জন। দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করলেই তাকে দেয়া হয় হুমকি ধামকি। প্রতিবাদ যে করবে তাকে ধরে তাকে কাটিং করে দেয়, চাইনিজদেরকে সাথে বৈঠক করে, বৈঠক বসে তারপরে এই প্রতিবাদ করতেছে, এটা বললে তো ওরকে কাটিং করে দেয়। আপনারা যদি সুস্থ তদন্ত করে দেখেন, তদন্ত কমিটি গঠন করলে আপনারা দেখবেন এখানে কোনো লসের কোনো কিছু আমরা দেখতেছি না। সচেতন নাগরিক কমিটি সনাক সভাপতি জানান, বিষয়টি তদন্ত করলে সব তথ্য বের হয়ে আসবে। আমাদের জন্য লোকসানকারী প্রতিষ্ঠান, ক্ষতিকর প্রতিষ্ঠানে দাঁড়িয়েছে, দেশের জাতীয় স্বার্থের ক্ষতি হচ্ছে, তার বাইরে গিয়ে আবার প্রতিদিন দুর্নীতি দ্বারাও এটা আরেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই দুর্নীতিটা বন্ধ করা দরকার এবং টানেলটাই আপাতত বন্ধ করে দেওয়া উচিত বলে নাগরিকরা মনে করে। তবে টানেলের উপপ্রকল্প পরিচালক আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। আর বিষয়টি নিয়ে দায়সারা জবাব দিলেন টোল ম্যানেজার বেলায়েত হোসেন। স্বামী স্ত্রী যাদের যোগ্যতা ছাড়াই চাকরি করে, এখানে ওই স্কিল আছে, টোল আছে, ক্লিনিক আছে, এটা তো শুধু একজন না, সেখানে অনেক স্বামী স্ত্রী আছে, প্রায় 20 থেকে 25 জন তো এরকম আছে। প্রজেক্ট চালু হয়, অনেকেই তো অনেক লোক আইনে চাকরি দিচ্ছে, চাকরি করবে। এখন তো আমাদের তো তখন শুরুতে আমাদের এক্সপিরিয়েন্স লোক দরকার। আমাদের পর্দা থেকে আনছি, যমুনা থেকে আনছি লোক। কারণ যে লোক আমরা আনছি এক্সপিরিয়েন্স লোক হিসেবে আনছি, তাই বলে সব লোক তো আমার না। দ্রুত অবসান হবে সব অনিয়ম দুর্নীতির, বাড়বে যান চলাচল, লাভের মুখ দেখবে সমুদ্রের অতলে থাকা কর্ণফুলী টানেল, এমন প্রত্যাশা সবার। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। ডেঙ্গু আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের প্রথমে 13 দিনে 75 জনের মৃত্যু হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর চলতি বছরে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 372 জনে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আর গেল 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 1221 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে 384 জন ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। সারা দেশের মতো পটুয়াখালীতেও বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রতিদিন গড়ে 20 জন রোগী ভর্তি হচ্ছেন। অথচ হাসপাতালটিতে নেই ডেঙ্গু রোগীর জন্য আলাদা কোনো ওয়ার্ড। এতে বাধ্য হয়েই অন্যান্য রোগীদের সাথে সেবা নিচ্ছেন ডেঙ্গু রোগীরা। আর রোগীর চাপে সেবা দিতে হিমশিম চিকিৎসকরা। খোকন হাওলাদারের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। পটুয়াখালী সদর হাসপাতালে গিয়ে বোঝার উপায় নেই কে ডেঙ্গু রোগী আর কে সাধারণ রোগী। কেননা ডেঙ্গু রোগীর বেডে নেই কোনো মশারি টানানো। রোগী ও তার স্বজনদের অভিযোগ, হাসপাতাল থেকে তাদের কোনো মশারি সরবরাহ করা হয়নি। আবার অনেকে অভিযোগ করেন মশারি টানানোর জন্য নেই কোনো ব্যবস্থা। আজকে ভর্তি হয়েছে 4 দিন, কিন্তু এরা হাসপাতাল থেকে কেউ মশারিও দেয় নাই এবং তারা বলেও না যে মশারি টানাই দেবে, আপনারা বাইরে থেকে আন। মশারি দেয় নাই, মশারি না দিলে তারপর আমরা এই রোগীর সাথে আমরাও অসুস্থ হয়ে পড়ি। এমন অবস্থা, আমরা আসি ভালো, আমাকে জ্বর উঠে যায়, এরকম অবস্থা। বাথরুম নোংরা, সব ওই জায়গা নোংরা, যাওয়া যায় না, ভিতরে বন্ধ, নার্সে কইলে গ্রাহ্য করে না। পুরুষ ওয়ার্ডে রোগীর চাপ বেশি থাকায় বেড না পেয়ে অনেক ডেঙ্গু রোগীকে মেঝেতেই থাকতে হচ্ছে। রোগীর চাপ অনেক বেশি থাকার পাশাপাশি হাসপাতালের সীমাবদ্ধতার কথা জানালেন কর্তব্যরত নার্স। ডেঙ্গু রোগীর প্রভাবটা বেড়ে গেছে, কিন্তু আমাদের একটু সামান্য কষ্ট হলেও আমরা চেষ্টা করি, চালিয়ে যাই আর কি। ডেঙ্গু রোগী আগে মান্থলি ভর্তি হইতো 7 থেকে 8 জন, এখন এই গত মাসে আমাদের ডেঙ্গু রোগী আসে প্রায় 56 জন। জেলা সিভিল সার্জন বলেন, এবছর ডেঙ্গুর ধরন একটু ভিন্ন। এর প্রকোপ জুলাই আগস্টে কম থাকলেও বছরের শেষ দিকে এসে বেড়েছে। মশা যাতে না কামড়ায় সেই বিষয়ে আমরা যদি একটু সচেতন হই, তাহলে হয়তো আমাদের ডেঙ্গুটা কিছুটা কন্ট্রোলে থাকবে। আশা করা যাচ্ছে হয়তো আগামী 1-2 সপ্তাহের ভিতরে আমাদের ডেঙ্গু রোগীর সংখ্যা এখন যে ট্রেন্ড আছে তার চেয়ে অনেকটাই কমে আসবে। এখন পর্যন্ত পটুয়াখালীতে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 996 জন, যার মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। প্রতিদিন গড়ে অর্ধশত রোগী ভর্তি হচ্ছেন বিভিন্ন হাসপাতালে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কথা জানান চিকিৎসকরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ডেঙ্গু পরিস্থিতি জানাতে পটুয়াখালী সদর হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন সহকর্মী খোকন হাওলাদার। খোকন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা জানতে পেরেছি যে রোগীর চাপ বেড়ে গেছে হাসপাতালে। তো এই মুহূর্তে যেটি জানতে চাই যে সেবা কার্যক্রমের কি অবস্থা আর মশক নিয়ন্ত্রণের প্রশাসনের কি ভূমিকা রয়েছে?
আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পটুয়াখালী মেডিকেল কলেজ হসপিটাল। আপনাকে জানিয়ে রাখি পটুয়াখালী মেডিকেল কলেজ হসপিটালে এখন পর্যন্ত কিন্তু আলাদা কোনো বেডের ব্যবস্থা করা হয়নি এবং কোনো কক্ষের ব্যবস্থা করা হয়নি। সাধারণ যে রোগীরা আছে সেই রোগীদের সাথে কিন্তু ডেঙ্গু রোগীদের কিন্তু একত্রে এখানে কিন্তু রাখা হচ্ছে। আপনাকে দেখাচ্ছি যে পটুয়াখালী মেডিকেল কলেজ হসপিটালে বর্তমানে কিন্তু রোগীর অনেক চাপ রয়েছে। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী মেডিকেল কলেজ হসপিটালের বারান্দায়। আপনি দেখতে পাচ্ছেন যে বারান্দায় কিন্তু এই মুহূর্তে কিন্তু অনেক রোগী রয়েছে। ভিতরে যে বেডের সংকটের কারণে কিন্তু এই রোগী কিন্তু এই যে বাহিরের যে বারান্দা আছে, সাধারণ যে যাতায়াতের যে পথ আছে সেই পথে কিন্তু তারা কিন্তু অবস্থান গ্রহণ করছেন। আপনাকে জানিয়ে রাখি যে পটুয়াখালী সহ তারা বাংলাদেশে যে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে তা কিন্তু পটুয়াখালী জেলার যে 9টি উপজেলা আছে সকল উপজেলায় কিন্তু এই যে ডেঙ্গু রোগী নভেম্বর মাস এসেও কিন্তু সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক রোগী এখানে রয়েছে। পটুয়াখালীতে এ পর্যন্ত 2জন আমরা দেখতে পেয়েছি প্রশাসনের পক্ষ থেকে এবং হসপিটালের পক্ষ থেকে ডেঙ্গু প্রচার প্রচারণায় কিন্তু তেমন কোনো আমরা পদক্ষেপ গ্রহণ করতে দেখিনি। জেলা প্রশাসকের পক্ষ থেকে আমরা গতবার এবং সিভিল সার্জনের পক্ষ থেকে গত বছর যে হারে প্রচার প্রচারণায় যে আমরা একটি তাদেরকে আপনাকে জানিয়ে পটুয়াখালী সহ অন্যান্য জায়গায় ডেঙ্গু পরিস্থিতি কিন্তু এখনো কিন্তু ভয়াবহ একটা কাজ করছে। পটুয়াখালীতে এই যে ডেঙ্গু খোকন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। পটুয়াখালী মেডিকেল কলেজ থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর নিয়ে যোগ দিয়েছিলেন সহকর্মী খোকন হাওলাদার। বিশ্ব ডায়াবেটিস দিবস আজ। জনসচেতনতার লক্ষ্যে বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। প্রতিবারের মতো এবারও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। ডায়াবেটিক সমিতির সভাপতি একে আজাদ খান জানিয়েছেন, বর্তমানে দেশের 1,30,00,000 রোগীর মধ্যে 63 লাখ রোগীকে ডায়াবেটিক সমিতির আওতায় আনা সম্ভব হয়েছে। যোগশাস্ত্র মতে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করার সুফল অনেক। সঠিক নিয়মে শ্বাস গ্রহণ, ধারণ এবং ত্যাগকে নিয়ন্ত্রণ করতে পারাই প্রাণায়াম। নিয়মিত এই অভ্যাস করলে শরীরে উদ্যম বেড়ে যায়, সেই সাথে মনের জোরও। প্রতিদিন প্রাণায়াম করলে অবসাদ কেটে গিয়ে নব উদ্যমে জীবন এগিয়ে যাবে আপনার। ইয়োগা বা যোগব্যায়াম নিয়ে নুসরাত নাহারের 3 পর্বের ধারাবাহিকের তৃতীয় ও শেষ পর্বে দেখবেন প্রাণায়ামের কৌশল। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ তুহিন। প্রাণায়াম অনুশীলনে শ্বাস প্রশ্বাসের সাথে একটি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী সংযোগ বজায় রাখে। তবে এটি অনুশীলনকারীকে সঠিক নিয়ম জেনে সঠিকভাবে প্রাণায়াম অনুশীলন করতে হবে। আমরা এখানে কয়েকটি প্রাণায়াম সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর হলো ভস্ত্রিকা। ভস্ত্রিকাটা হলো একটা স্ট্রঙ্গার ফুসফুস অধিকারী হবেন একজন মানুষ, এবং যারা রেগুলার ভস্ত্রিকা করবে তাদের এই যে চামড়া যে কুচকে যাওয়া, বয়সের ছাপ পড়া, এই জিনিসটা কিন্তু তাদের সহসা আসবে না। চোখটা বন্ধ করে এইভাবে করবেন, লম্বা করে দম নিব, দমটা নেওয়ার পরে দমটা ধাক্কা দিয়ে আমি পুরো দমটা বের করে দিব, ঠিক এইভাবে। এইভাবে আপনারা মিনিমাম যেন 33 বার করেন। এই প্রাণায়ামকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী 3 প্রকারে করা যেতে পারে, যথা মৃদু, মধ্য এবং তীব্র গতিতে। এরপরে পরবর্তীতে যে প্রাণায়ামটা আমরা কথা বলবো এটার নাম হলো কপালভাতি। একে বলা হয় মাদার অফ অল প্রাণায়াম, মানে সর্ব প্রাণায়ামের মা। কপালভাতি প্রাণায়াম কিভাবে করতে হয়, এভাবে সোজা হয়ে বসুন, পেটটা একটু ফুলে তুলি দম নিয়ে। বিশেষ করে যাদের হার্টের সমস্যা আছে, ডায়াবেটিক আছে, কিডনির সমস্যা আছে, পেটে চর্বি জমে গেছে, তারা রেগুলারলি যদি এটা করেন দেখবেন যে আপনি অনেক সুস্থ এবং সুন্দর জীবনযাপন করতে পারবেন। মিনিমাম 150 স্ট্রোক যেন হয়। কপালভাতি প্রাণায়াম এক প্রকার ব্রিদিং এক্সারসাইজ, যা আমাদের শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে। এরপরে আমরা যে প্রাণায়ামটা করব সেটা হলো বাহিয়া। হাতটারে এইভাবে এখানে টাইট করে ধরবো, এই কারণে ব্যালেন্স রাখার জন্য। খেয়াল করুন আমাকে, এভাবে আমি ধরলাম, এই আমি এখন রিল্যাক্সেশনে আসলাম। এই অবস্থায় কোনো দম নেওয়া যাবে না। যখন এইভাবে থাকবেন 100% দম নেবেন, আপনি নিয়ে পুরা দমটা বের করে দিয়ে দমটা ধরে রাখবেন। যারা অ্যাকিউট ডায়াবেটিকে ভুগতেছেন, যাদের প্রস্রাব কন্ট্রোলে আসে না, তারা যদি এটা রেগুলার করেন দেখবেন যে আপনার আস্তে আস্তে সব কন্ট্রোলে চলে আসছে। যোগ ব্যায়াম বা ইয়োগার মধ্য দিয়ে মনোনিবেশ করা
একটি ক্ষমতা অর্জন হয় এবং মাংসপেশিগুলো একদিকে যেমন টান টান হয়, বিভিন্ন মুখী গতি বেগ বা পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে এবং অস্থি সন্ধির যে জড়তা সেটি দূর হয়। ফলে এটিও মানুষের জন্য, স্বাস্থ্যের জন্য, ভালো থাকার জন্য অনেক বেশি প্রয়োজন। নুসরাত নাহার, মোহনা নিউজ, ঢাকা। সংবাদে নিচ্ছে বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও ৪৭ জনের মৃত্যু। তেল আবিবের সামরিক সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এবং কিংস অ্যারেনায় প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালদ্বীপের কাছে হারল বাংলাদেশ। শনিবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল। বিরতির পর আবারও আমন্ত্রণ মোহনা সংবাদে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও গণসমাবেশ হয়েছে। উপজেলার গোপালদি এলাকায় সদাসদি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ হয়। জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহবুব মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার। এদিকে বান্দরবানে জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে র্যালি ও জনসভার আয়োজন করে জেলা বিএনপি। জনসভায় বান্দরবান জেলা বিএনপির সভাপতি মামাচিং এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। আপনাদেরকেও ধন্যবাদ। এরই সাথে শেষ করছি মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিই। জলবায়ু সংকট মোকাবেলায় নতুন অর্থনৈতিক কাঠামো গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার। ধরিত্রী বাঁচাতে কার্বন নিঃসরণ শূন্যে নামানোর তাগিদ। আহতদের দাবি শুনতে গভীর রাতে ছুটে গেলেন 4 উপদেষ্টা। হাসপাতালে ফিরলেন জুলাই অভ্যুত্থানের সেনানীরা। মুখ থুবড়ে পড়েছে কর্ণফুলী টানেল প্রকল্প। আয়ের চেয়ে ব্যয় 4 গুণ। খরচের বিষয়ে তদন্ত চায় সচেতন নাগরিক সমাজ। এবং ডেঙ্গুতে আরও 5 জনের মৃত্যু। সারা দেশের হাসপাতালে রোগীর চাপ। সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।